বিয়ের 3 মাস পরে আমার স্বামী নিশান আমাকে রেখে ইতালি চলে গিয়েছিল। দীর্ঘ 8 মাস পরে আজ দেশে ফিরছে। প্রতি বছর দেশে আসাটা ওর কাছে স্বাভাবিক বিষয়, তবে এবার সবকিছু গুটিয়ে নিয়েছে। আমি আর আমাদের অনাগত সন্তান একসাথে 3জন পাড়ি দেবো ইতালিতে। বাচ্চা এখনো হয়নি, মাতৃগর্ভে আছে। আমি 8 মাসের প্রেগনেন্ট, সামনের মাসে ডেলিভারির তারিখ। ডাক্তার সম্পূর্ণ বেড রেস্ট দিয়েছে বলে এখন বাপের বাড়িতে আছি। তাছাড়া নতুন বিয়ে, স্বামী বিদেশ, নতুন অবস্থায় তাকে ছাড়া শ্বশুর বাড়িতে থাকাটা খালি খালি লাগে। তাই বাবার বাড়িতে থাকাটাই স্বস্তিদায়ক মনে হয়েছে। তার আসার খবর শুনে গতকালই শ্বশুর বাড়িতে যেতে চেয়েছিলাম, সে বাধা দিল। বলল রিস্ক নেওয়ার কি দরকার, শুধু এক রাত বাড়িতে কাটাবো, তারপরে তোমার কাছে চলে আসবো, ওখানে বেশি সময় থাকবো। সে যতই বলুক, আমার এই ছটফটানিটা সে টের পাচ্ছে না। শুধু আমি জানি আমার ভেতরে কি চলছে। আমি একটা রাত অপেক্ষা করতে পারছি না। তাকে কাছে পেতে চাই, জড়িয়ে ধরতে চাই। সে আমার শহরে আছে, অথচ আমার পাশে নেই। এই ভাবনায় মনটা আরো কুপুকুত করতে লাগলো। চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে নিজেকে সান্ত্বনা করার চেষ্টা করলাম। না, চোখ বন্ধ করলেও চোখের সামনে ভেসে উঠছে ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলো। প্রথম কাছে আসা, শরীর কাঁপা, স্পর্শ করা, হাত ধরা, আরো কত কি। আপনা আপনি লজ্জায় মুখে এক চিলতে হাসি ফুটলো। মিটমিটিয়ে হাসতে লাগলাম। ভিডিও কল করলাম তাকে, বললাম আর সহ্য হচ্ছে না আমার, পাখি হয়ে উড়ে এসো যান। সে হেসে বলল, পাগলি আমার, একটু অপেক্ষা করো, সকালটা হোক, দেখবে আমি তোমার কাছে চলে আসছি। খুব টায়ার্ড আমি, এখন একটু ঘুমাতে দাও প্লিজ। ছাড়তে মন চাইছে না তাকে, তবুও কল কাটলাম। সত্যিই তো বেচারা অনেক ক্লান্ত, একটু ঘুমিয়ে নিক। তখনই পেটের মধ্যে পুস্কুটা মোচড় দিয়ে উঠলো। ওকে হাত দিয়ে শুয়ে বিড়বিড় করে বললাম, জানো শোনা, তোমার আব্বু আসছে, কাল প্রথমবার তোমাকে শুয়ে দেখবে। তুমি টের পাবে তো, চিনতে পারবে তো বাবার স্পর্শ। জানো, তোমার আগমনের খবর পেয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছিল তোমার পাপা। রাজপুত্রের সঙ্গে মনে মনে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পাইনি। সকালে বড় ভাবি ডাকে ঘুম ভাঙলো। ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখি সকাল 7টা বাজে। ভাবি বললেন, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও সুমাইয়া। তারপর মিটমিটিয়ে হেসে বলল, আজ একটু পরিপাটি হয়ে থেকো কেমন, কতদিন পর দুজনের দেখা হবে। ভাবির কথায় লজ্জায় লাল হয়ে গেলাম। ভাবি চলে গেলেন। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। রুমে ফিরে হাত ভর দিয়ে চেয়ারে বসলাম। শরীর এতটা ভারী হয়েছে যে হাঁটা চলা, বসা ওঠা সবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। মা বিভিন্ন রকম ফল নিয়ে এসে আমার পাশে বসলেন। খেতে খেতে অনেক গল্প করলাম। ঘরে সুস্বাদু খাবারের রান্না চলছে। গ্রানে বাড়িটা মই মই করছে। বড় ভাই বাজার থেকে বড় রুই মাছ, গলদা চিংড়ি, গরুর মাংস, আরো কত কি এনেছে। বাড়ির জামাই আসছে বলে কথা। কোন দিক দিয়ে যে কোনো ত্রুটি না হয় সেই খেয়ালে সবাই। আমার তো কোনো কাজ নেই, বসে বসে ফোন টিপছি আর ওর কথা ভাবছি। সকাল থেকে বহুবার ফোন চেক করছি, অথচ ওর কোনো কল পেলাম না। মন খারাপ করিনি। অনেকদিন পর বাড়ি এসেছে, কত লোক দেখতে আসছে, হয়তো আলাপে ব্যস্ত। এই ভেবে আমি আর কল করিনি। 11টার দিকে ভাবি হালকা গরম পানি দিয়ে গেলেন। গোসল করে কমফোর্টেবল একটা প্রেগনেন্সি ফ্রক পরলাম। মুখে হালকা ফেস পাউডার, চোখে হালকা কাজল আর ঠোঁটে লিপস্টিক দিলাম। আয়না নিজেকে দেখলাম, মাশাআল্লাহ লাগছে আমাকে। দুপুর 12টা বাজে। নিশানের এখানে এসে লাঞ্চ করার কথা। আমার বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব 3 ঘন্টা। এখন নিশ্চয়ই সে গাড়িতে। কল করলাম, কয়েকবার রিং হওয়ার পরেও রিসিভ হলো না। শাশুড়ি মায়ের কাছে কল করে জানলাম সে 11টায় বাড়ি থেকে বের হয়েছে আমাদের বাড়িতে আসার জন্য। তার অপেক্ষা করতে লাগলাম আমি সহ ঘরের সবাই। অপেক্ষা করতে করতে 2টা পার হয়ে গেছে। নিশান এখনো আসেনি। কল করছে একাধারে সবাই, কিন্তু সুইচ অফ। আমার মুখ নিভে গেল। দুনিয়ার যত রকমের বিপদ আপদ আছে সব একে একে মনে পড়তে লাগলো। আমার বেহাল অবস্থা দেখে মা আমাকে ধরে বসালেন, বুঝালেন রাস্তাঘাটে কত ঝামেলা হয়, জ্যাম থাকে, সময়ও যায় মাঝে মধ্যে, টেনশনের কিছু নাই। তোর শাশুড়ি তো বলছে চলে আসবে দেখিস। না, মায়ের কথা ঠিক হয়নি। সন্ধ্যা পেরিয়ে আসার সময় হয়ে গেল, তার কোনো খোঁজ নেই এখনো। শ্বশুর বাড়ি আর আমার বাড়ি সবাই যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু কেউ পারছে না। অবশেষে আমার 2 ভাই থানায় গেল। আমার দেবর, শ্বশুর সহ ওখানের অনেক লোক সবাই একসাথে হয়ে সবাই মিলে থানায় জিডি করলেন। আমার আপন চাচা সেনাবাহিনীর উচ্চ পদে আছেন। তিনি তার পরিচিত পুলিশ অফিসারদের দিয়ে শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছেন। আমি নামাজ পড়লাম, নামাজে বসে কাঁদতেই আছি। কেঁদে কেঁদে দোয়া করছি, আল্লাহ আমার স্বামীকে সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করো। সে যেখানেই থাক তাকে সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে দাও। এমনিতেই প্রেগনেন্ট, তার উপর মনের মধ্যে যে কি চলছে তা বলার মতো নয়। সবাই ঘিরে বসেছে, পজিটিভ বুঝাচ্ছে আমাকে, টেনশন না করতে বলছে, কারণ বেশি টেনশন করলে বাচ্চার ক্ষতি হবে। আমি চাচ্ছি কান্না যেন থামে, তবুও চোখের পানি অনবরত পড়তেই আছে। কাঁদতে কাঁদতে একদম নেতিয়ে পড়েছি, প্রেসার হাই হয়ে গেছে। ডাক্তারকে কল করে নিয়ে আসছে ভাবি। ডাক্তার ওষুধ দিয়েছে, ঘুমাতে বলছে, কিন্তু আমি সন্ধ্যা থেকে না ঘুমিয়ে আছি। ঘুম না আসলে জোর করে তো ঘুমাতে পারবো না। আমার স্বামী হুট করে উদাও, এত কিছুর মাঝে ঘুম পালিয়ে যাওয়ারই কথা।
অপেক্ষা করতে করতে সময় যেতে থাকে। ভাইয়েরা এখনো কেউ বাড়ি ফেরেনি। এদিকে ভোর 4টা বাজে। মা সজাগ ছিলেন এতক্ষণ, একটু আগে ওনার চোখ লেগে গেছে। ছোট বোনও পাশে ঘুমাচ্ছে, শুধু ভাবি সজাগ, চুপচাপ শুয়ে আছেন। ভাবিকে বললাম, আরেকবার কল দাও তো ভাবি, দেখো ভাইয়া কি বলে। কোনো খবর পাওয়া গেল নাকি? ভাবি কল করলেন। ভাইয়া কি বলছেন জানি না। ভাবি উঠে বাহিরে গেলেন। ভাবির চলে যাওয়া দেখে আমার মনে কু ডাকছে, সন্দেহ লাগছে। আমি ধীরে ধীরে খাট থেকে নামলাম, দরজার পাশে পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালাম। ভাবি কথা বলছেন আস্তে আস্তে, আমি কিছুই বুঝতে পারলাম না। তখনই প্রস্রাবের ব্যাগ পেল প্রচুর, ওয়াশরুমে ঢুকলাম। তখনই মা ডাকলেন, সুমাইয়া তুই কই? জবাব দিলাম, মা আমি ওয়াশরুমে আছি। মিনিট 2 পর বের হয়ে দেখি মা রুমে নেই। বারান্দায় বের হলাম, দেখি ভাবি আর মা অন্য রুমে ফিস ফিস করে কথা বলছে। তাদের এসব লুকোচুরি দেখে আমার ভয় বাড়ছে। কি এমন কথা তারা এরকম করে আমাকে এড়িয়ে গিয়ে বলছে? শুনতেই হবে আমার। আমি চুপ পায়ে হেঁটে পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালাম। স্পষ্ট শুনতে পেলাম ভাবি বলছে, সুমাইয়ার এই অবস্থা, যদি সে শুনে নিশান তাকে ঠকিয়েছে, অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়েছে, তার অবস্থা কি হবে মা, বুঝতে পারছেন? কথাটা শুনে আমার শরীর ভূমিকম্পের মতো একটা ঝাঁকুনিতে কেঁপে উঠলো। আমি টের পেলাম পুরো বাড়ি যেন আমার চারপাশে ঘুরছে। সবকিছু অন্ধকার লাগছে। নিজেকে আর স্থির রাখতে পারিনি। আল্লাহ গো বলে মাথা ঘুরে পড়ে গেলাম সেই জায়গায়। মাথা জিনজিন করছে, চোখ বন্ধ থাকা অবস্থায় ব্যথা অনুভব করলাম পুরো শরীরে। চোখ খুলতে গেলে কষ্ট হলো, তবু আস্তে আস্তে চোখ খুললাম। নিজেকে অচেনা একটা জায়গায় দেখে চমকালাম। চারিদিকে চোখ ঘুরিয়ে বুঝলাম এটা হাসপাতাল। চট করে মনে পড়তে লাগলো রাতের ঘটনা। কলিজা কাঁপতে শুরু করলো। দরফর করে ওঠার চেষ্টা করে ব্যথা পেলাম। স্যালাইন লাগানো হাতে, পেটে হাত দিয়ে আমার আত্মা শুকিয়ে গেল। পেটে আমার মানিক নেই, পেট খালি। জোরে কান্না করে দিলাম। ঠিক তখনই নার্স আসলো রুমে। জিজ্ঞেস করলাম, আমার মা কই, আমার বেবি কই? নার্স বলল, আপনি কেবিনে আছেন, আপনার বাড়ির সবাই আছে এখানে। আর আমার বাচ্চা, পেট খালি কেন আমার? নার্স চুপ থাকেন। আমি হ্যাসকা টান দিয়ে স্যালাইনের সুচ খুলে উঠলাম। নার্স শক্ত করে আমাকে ধরে রাখার চেষ্টা করেও পারল না। চেঁচিয়ে উঠলো, রোগীর লোক কই, পড়ে যাবেন তো উনি। আমি চিৎকার করলাম, মা। ভাবি দৌড়ে এসে আমাকে ধরলো। তুমি উঠছো কেন? আমার ছেলে কই ভাবি? সে আছে, তুমি বসো তো এখানে, বসো। তোমার যা অবস্থা, এই অবস্থায় উঠছো কেন? দেখো তো, হাতে রক্ত বের হচ্ছে। মা আমার দিকে তাকাচ্ছে না, মুখ ঘুরিয়ে আছেন। কেঁদে কেঁদে ডাকলাম মাকে, মা তাকে আমার কাছে এনে দাও তো। তাকাও না মা, আমার দিকে তাকাও, মুখ ঘুরিয়ে আসো কেন? মা এসে আচমকা আমার হাত ধরে কাঁদতে লাগলেন। আমি স্তব্ধ, কিছু টের পাচ্ছি, কাঁপছে শরীর। কি হয়েছে মা, খুলে বলো, আমাকে টেনশনে রেখো না। ভাবি আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, দেখো সুমাইয়া, আমাদের হাতে কিছু নেই, সব আল্লাহর হুকুমে হয়। কাল রাতে তুমি এমন জোরে ফ্লোরে পড়েছিলে যে ভেতরে থাকা বাচ্চার চাপ সহ্য হয়নি। ডেলিভারি ডেট নিকটে হওয়ায় আগে ভাগে প্রসবের প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। হাসপাতালে নেওয়ার আগেই বাচ্চার মাথার নিচের দিকে নেমে আসে। তোমার এমন ভাবে পড়ে যাওয়ার বাচ্চার মাথায় প্রচন্ড চাপ পড়ে, অনেক রক্তও যায়। তুমি তখন অজ্ঞান ছিলে। তোমাকে আর বাচ্চাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাচ্চাকে এনআইসিইউতে রাখা হয়। ডাক্তাররা অনেক চেষ্টা করেছিল, কিন্তু বাচ্চার মাথায় গুরুতর আঘাত লাগায় তারা হার মেনেছে। ঘন্টাখানেক আগে তার শেষ নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমি পাথর হয়ে বসে থাকলাম, বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে না হচ্ছে। টাল খেতে লাগলো মাথা। সবাই আমাকে ঘিরে ধরলো। আবার পানি খাওয়ালো। মা পাগল হয়ে ডাক্তারকে ডাকলেন। ডাক্তার এসে আমাকে উত্তেজিত না হতে বললেন। আমি স্থির থাকতে পারছি না। মাকে বললাম, আমার কিচ্ছু হবে না, আমার পোড়া কপাল যাদের, তাদের কিচ্ছু হয় না। আমাকে আমার ছেলের কাছে নিয়ে যাও, উঠো, ধরো আমাকে। মা আর ভাবি আমাকে বাচ্চার ওয়ার্ডে নিয়ে গেলেন। আমার কলিজাটা ঘুমিয়ে আছে অচেতন হয়ে। কি সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন, মাশাল্লাহ। তার কাছে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন আমার বাবা আর ভাই। আমি তার কাছে বসলাম, হাতে পায়ে পাগলের মতো হাত বুলিয়ে চুমু খেতে লাগলাম। ফুপিয়ে ফুপিয়ে কান্না তো আসেই। পাশে একজন ডাক্তার ছিলেন, তাকে ডাকলাম জোরে। কাছে আসলে অনুরোধ করলাম, প্লিজ আরেকবার চেক করে দেখুন না, হয়তো বেঁচে আছে। ডাক্তার না বলেননি, আমার কথা মতো দেখলেন। 2 বার চেক করলেন। তিনি বললেন, বাচ্চার নেই। আপনার জন্য আবারও দেখলাম, মন খারাপ করবেন না, আল্লাহর ইচ্ছেই সব। মা জোরে জোরে কাঁদছেন। হাসপাতালে অনেক মানুষ জড়ো হয়ে গেছে মায়ের কাছে। আমি বাবুর পায়ে মাথা নুইয়া আমার ঠোঁট জোড়া তার পায়ে লাগিয়ে বসে আছি। চোখের পানিতে আমার বুক ভিজে গিয়ে শীতে পড়ছে। মহিলারা আমাকে বোঝাতে লাগলো, ছোট বাচ্চা মারা যাও ভালো, কিয়ামতের দিন সুপারিশ করে মা বাবাকে জান্নাতে নেবে। তোমার ভাগ্য ভালো, তাই আল্লাহ তোমার বাচ্চাকে ওনার কাছে নিয়ে গেছেন। কারো কথা আমাকে স্পর্শ করছে না। আমার ভেতরে যে অদ্ভুত ব্যথা হচ্ছে, সেটা আল্লাহ ছাড়া কেউ টের পাবে না। বাচ্চাকে বাড়ি নিয়ে যাবে। আমি বললাম, আমার কুলে দাও। বাড়ি পৌঁছানোর আগে অবধি সে আমার কুলেই থাকুক। নার্স বলল, আপনার শরীর ভালো না, ট্রিটমেন্ট চলছে, আপনাকে হাসপাতালে থাকতে হবে। আমি কারো কথা শুনিনি। মাকে বললাম, দরকার হলে পরে আসবো, তবু আজ থাকবো না হাসপাতালে।
হাসপাতালে, মরলে মরবো, তাও থাকবো না। বাবা ভাই মিলে আমার ওষুধ নিয়ে অ্যাম্বুলেন্স করে বাড়ি চললাম। সারা রাস্তা ছেলেকে আমার কুলেই রাখলাম, বুকের সাথে বুক জড়িয়ে রাখলাম, চুমু খেলাম। গাড়ি থেকে নামলেন মা, আমার কাছে একটু দে সুমাইয়া, আমি একটু সোনাটারে বুকে জড়াই রাখি। আমার সাথে যে কাল রাত থেকে এত কিছু হয়েছে তার নিশানের বাড়ির কেউ জানে না। রাগে আমাদের বাড়ির কেউ তাদের জানায়নি। অবশেষে হয়তো ভাবি জানিয়েছে বাচ্চার খবর। শাশুড়ি, ননদ, শ্বশুর সহ আরো কয়েকজন আসছে এখানে। শ্বশুর একবার বলেছিল আমাদের বংশের ছেলে আমাদের বাড়ি নিয়ে কবর দেই। কথাটা কানে আসতে সারা শরীরে আগুন ধরে গেল আমার। গলা উঁচু করে বললাম, ও আমার ছেলে, আমার পেট থেকে হয়েছে, এটাই ওর বড় পরিচয়। ওর বাবা নেই, বাবার বাড়ির কেউ নেই। আমার ছেলের কবর আমার বাবার বাড়িতেই হবে, আমার চোখের সামনে থাকবে, এটাই শেষ কথা। তারা কেউ আর কিচ্ছু বলেনি, চুপ থাকলেন। শাশুড়ি আমার কাছে অনুনয় করলেন, অনেক দুঃখ প্রকাশ করলেন, কাঁদলেন। ছেলের জন্য তো আর তাকে বা তার পরিবারের অন্য কাউকে দোষ দিতে পারি না। ছেলের কবর দেওয়া হলো, হাসপাতাল থেকে বাড়ি এনে কবর দেওয়া পর্যন্ত আমি স্বাভাবিক ছিলাম, কান্না করিনি। কিন্তু যখন তাকে কবর দিয়ে সবাই বাড়ি আসলো, তখন আকাশ গাছগাছালি ভেঙে চুরে বৃষ্টি নামলো ধরণীতে। চারপাশ ঘন কালো অন্ধকারে ঢেকে গেল। আমার চোখ ঝাপসা হয়ে এলো, সব খালি লাগতে লাগলো। যার জন্য অধীর আগ্রহ অপেক্ষায় ছিলাম, যাকে কুলে পিঠে করে আদর করে মানুষ করতাম, হেসে খেলে দিন যেত, সে আজ আমার কাছে নেই। একটা বিড়াল পুষলেও তার প্রতি মানুষের মায়া হয়। আর যাকে 9টা মাস কষ্টের যন্ত্রণায় গর্বে বড় করলাম, সেই মানিক আজ আমার পেটে নেই। বড্ড খালি খালি লাগলো পেটটা। পেটের চারপাশে হাত বুলিয়ে এক হাতে শক্ত করে ধরে মুখে ওড়না গুজে চিৎকার করতে লাগলাম। এত অসহায় আমি নিজেকে কখনো অনুভব করিনি। বারবার মনে হচ্ছিল, কেন আমাকে আল্লাহ নিয়ে নিলেন না? আমি কিভাবে বেঁচে থাকবো সামনে? এই এত কষ্টের দিন আমি কিভাবে পার করব? আমাকে পরদিন হাসপাতালে নেওয়া হলো। সেখানে অনেকদিন থাকার কথা থাকলো, দিন কমিয়ে নিয়ে আসি। বলি বাসায় ভালোভাবে ট্রিটমেন্ট করব। বাসায় থাকার মূল কারণ, বাড়ির পশ্চিম দিকে আমার ছেলের কবর। আমি সেটা রোজ কয়েকবার দেখি, রোজ রাতে তার জন্য আমি কাঁদি। নিশানের প্রতি এমন ঘৃণা জন্মেছে, তা ভাষায় প্রকাশ করার মতো না। জানোয়ারটাকে সামনে পেলে জ্যান্ত মেরে ফেলতাম আমি। আজ তো একটা খুনি সে, তাকে পুলিশে ধরিয়ে শাস্তি না দিলে আমি শান্তি পাবো না। অমানুষটার জন্য আজ আমার বাচ্চাটা আমার কাছে নেই। তার কথা তো বলাই হয়নি, আমার ছেলে মারা যাওয়ার পর দিন তার সমস্ত তথ্য জানা গেল। কক্সবাজারের একটা হোটেলে উঠেছে মেয়েটাকে নিয়ে, অলরেডি বিয়ে করেছে তারা। মেয়েটার বাড়ি তার আর আমার বাড়ির ধারে কাছেই। তাদের সম্পর্ক নাকি বিয়ের আগে থেকেই ছিল, বিচ্ছেদ হয়েছিল মাঝখানে, তাই পরিবারের কথা মতো বিয়ে করেছিল। অবশেষে একজন আরেকজনকে সারা থাকতে না পেরে বিয়ে করেছে। মেয়েটার প্রতিও রাগ হলো প্রচুর। যদি হাতের সামনে পায় তাকেও শেষ করে দিব আমি। তোদের এত ভালোবাসা কোথায় থাকে রে? কি সুন্দর করে তোরা মানুষকে শেষ করে ফেললি। মেয়েরাই মেয়েদের প্রধান শত্রু। জানে একজন বিবাহিত, তবুও বিয়ে করে, যতই আগের প্রেমিক হোক না কেন। নষ্টা মেয়ে। 2 দিনের মধ্যে চাচা তাদের গ্রেফতার করেন। একজন বউকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছে। এর জন্য নিশানের 1 বছর জেল আর টাকা জরিমানা করা হয়। আমার পক্ষ থেকে ডিভোর্স পেপারও পাঠিয়ে দেওয়া হয়। যেদিন তাকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়, সেদিন ভাবি মাকে সঙ্গে নিয়ে আমিও যাই, চাচা, বাবা আর ভাইয়ের সঙ্গে। পুলিশ অফিসারকে বলি আমার একটু কথা আছে, একটু দাঁড় করানোদের। চাচা থামাতে বললেন, অফিসার থামিয়ে দিল। নিশান এক পলক আমার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। মেয়েটা মাটির দিকে তাকিয়ে থাকে। আমি পায়ের জুতো খুলে 2 হাতে 2 জনকে এলোপাতারি মারতে থাকি। ভাবি আমাকে টেনে সরায়। আমি চিৎকার করে বলি, চাচা, ওদের এতটুকু শাস্তি দেবেন যতটুকু আমি পাচ্ছি। আমার কাছ থেকে আমার বাচ্চাকে কেড়ে নেওয়ার শাস্তিটা দেবেন। যন্ত্রণা দিতে দিতে 2 জনকে জ্যান্ত মেরে ফেলবেন। আদালতে মেয়েটার বিচার হবে না জানি, ওরে আমার কাছে ছেড়ে দেন। থাপ্পড় লাথি দিতে দিতে শেষ করে ফেলবো আমি। ভাবি টেনে সরান আমাকে। হাঁপাতে থাকি আমি, জোরে নিঃশ্বাস নেই। দিন মাস গড়িয়ে যায়, আমার ক্ষত ধীরে ধীরে সারতে থাকে। না, নিশানের জন্য আমার খারাপ লাগে না, কখনো আমার কলিজা কাঁদেও না। কাঁদে আমার বাচ্চার জন্য। হয়তো নিশানের জন্য আমার অনেক কষ্ট হতো যদি আমার বাচ্চা না মরতো। যার কারণে আমার সব শেষ। সে আমার কাছে আস্ত একটা জানোয়ার। এর থেকে বড় পরিচয় আর কিছু নেই তার। আগে চঞ্চল, আমি দিন দিন চুপচাপ গম্ভীর হয়ে যাচ্ছি। কারোর সঙ্গে বেশি কথা বলি না, আগের মতো হাসি না। একজন বেঈমান আমার সব কেড়ে নিয়েছে, এখন সে জেলে। মেয়েটা কই জানি না, তাদের তালাক হয়নি এতটুকু জানি। সাজা শেষ হবে, বের হবে, 2টো মিলে সংসার করবে। করুক, আমার কি যায় আসে। আমি তার কোনো খবর রাখি না। তবুও হঠাৎ হঠাৎ মনের বিরুদ্ধে গিয়ে মনে হয়, সে কেন আমার সঙ্গে এমন করলো? সে তো বহুবার বলেছে আমাকে ভালোবাসে, আগলে রেখেছে, কেয়ার করেছে। তবে এত যত্ন করে কিভাবে মানুষকে ঠকাতে পারে, আমার কোনো হিসেবই মেলে না। জীবনের এত কঠিন সময় পার করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি আমি। ধুকে ধুকে মরছি রোজ। নতুন করে বাঁচতে চাই, আগের আমি হতে চাই, হাসি খুশি দিন ফিরে পেতে চাই। হুট করে একদিন সিদ্ধান্ত নিলাম, এ শহরে আর থাকবো না, বাংলাদেশেও না। পাড়ি জমাবো এবার 7 সমুদ্রের ওপারে। ফ্রান্সের প্যারিস আমার বড় বোন, তার মেয়ে আর জামাই থাকে। দুলাভাইয়ের নিজস্ব ব্যবসা আছে সেখানে, আমি সেখানে যাব। ভিন্ন জায়গায় গেলে হয়তো আমার আমিকে একটু হলো খুঁজে পাবো, নতুন করে সব পেছনে ফেলে বাঁচতে পারবো।
পারবো? নিশান আমাকে ঠকিয়ে দিব্যি বেঁচে থাকতে পারলে আমি কেন ঠকে গিয়ে ঘুরে দাঁড়াতে পারবো না? অবশ্যই পারবো, পারতেই হবে আমাকে। পাসপোর্ট অলরেডি আগে থেকেই করা আছে আমার। বাবাকে বললাম আমার সবকিছু রেডি করো, আপুর সঙ্গে কথা বলে আমি প্যারিস যাব। দয়া করে কেউ বাধা দিও না, আমাকে নতুন করে বাঁচতে সাহায্য করো। আপা আর দুলাভাইয়ের মাধ্যমে লং স্টে ভিসা হয় আমার। হাতে পাওয়ার 1 মাসের মধ্যে ফ্রান্সে পা রাখি। সেখানে গিয়ে বসে না থেকে একটা কফি শপে জব নেই দুলাভাইয়ের মাধ্যমে। মূলত সবসময় কাজের মধ্যে ব্যয় করতে চাই। ঘটে যাওয়া ঘটনা যেন গভীরভাবে মনে না পড়ে, আর পড়লেও যেন তার প্রভাব তেমন না পড়ে। সব ফোকাস যেন কাজের মধ্যেই থাকে। সময়টা ভালোই কাটছিল। ভালো সময় আরো ভালো রূপ দিতে আমার জীবনে একজনের আগমন হলো। সেও ওখানে একটা কোম্পানিতে জব করে। আমাকে কফি শপে দেখেছে একদিন, তারপর পর 1 সপ্তাহ একই কফি শপে আসে। আমাকে একদিন ডেকে বলে আমাকে বিয়ে করবে। আচমকা এমন কথায় আমি তাজ্জব বনে গেলাম। রাগও হলো কিঞ্চিত। পুরুষদের প্রতি নিজের অজান্তেই কেন জানি একটা রাগ চলে আসছিল ভিতর থেকে। তাই কোনো ছেলের এত মাখামাখি কথাবার্তা একদম অসহ্য লাগে আমার। কিন্তু ছেলেটা রোজ আসতে লাগলো কফি শপে, এক দৃষ্টিতে দেখতে থাকে আমাকে। অস্বস্তি ফিল হয় আমার। সহ্য করতে না পেরে সরাসরি একদিন বলেই দিলাম, আপনি কি কফি খেতে আসেন নাকি মেয়েদের দেখতে আসেন? সে একগাল হেসে বলল, আপনাকে দেখতে আসি, কোনো সমস্যা? ফিরে কিছু বলার না পেয়ে সেখান থেকে সরে যাই। দুলাভাই আর আপাকে বিষয়টা জানাই। দুলাভাই সরাসরি তার সাথে কথা বলে, আমাকে ডিস্টার্ব করতে না বলে। সে দুলাভাইকে আমার বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের কথা শুনে দুলাভাই আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলে। সে তাও বিয়ে করতে চায়। দুলাভাই আর আপার সাথে তার একটা সুন্দর সম্পর্ক হয়ে যায়। কিন্তু আমি তখনও এড়িয়ে চলি। নতুন করে কোনো পুরুষের সাথে জড়াতে চাচ্ছিলাম না। কফি শপে আসা যাওয়া সে কমিয়ে দিল। সপ্তাহে 2 দিন আসে। তার যাতায়াত এখন বাসাতেই হয়। দুলাভাইয়ের সাথে তার ভালো বন্ধুত্ব। আমি তেমন সামনে পড়ি না। সে দুলাভাইয়ের বাসার পাশেই বাসা নেয়। এক সকালবেলা হাঁটতে বের হয়েছি। খোলা বাতাসে নিরিবিলি রাস্তায় হাঁটছি। দূরে ছেলে মেয়ে জগিং করছে। গাছের ডালে 2টো পাখি টুকটাক করছে। সে জায়গায় থেমে গিয়ে অবাক চোখে তাকিয়ে দেখছি, কি যে সুন্দর লাগছে। জোড়ায় জোড়ায় সবাইকে ভালো লাগে। কথাটি শুনে চমকে গেলাম আমি। খানিক ভয়ও পেলাম। বুকে থুতু দিয়ে পেছনে ফিরে তাকিয়ে স্তব্ধ হয়ে গেলাম। 2 হাত মুষ্টি করে একগাল হেসে দাঁড়িয়ে আছে ওই লোকটা। নামটা তার রোশান। দুলাভাইয়ের কাছে শুনেছি। আমার আনিজি ফিল হচ্ছে। এত সকালে এই লোক এখানে, রাস্তা প্রায় ফাঁকা। সে কি আমাকে ফলো করছিল? হেসকে উঠলো আমার। শক্ত হয়ে বললাম, আপনি আমার পেছন পেছন আসছেন কেন? কবে ছাড়বেন এসব পাগলামি? ক্লিয়ার কথা শুনেন, কোনো অনুভূতি নেই আমার। আমি আপনার সাথে কখনো প্রেমে জড়াবো না। দয়া করে আমার পিছু ছাড়েন। আপনি এরকম করলে আমি বিব্রত বোধ করি। আমি তো প্রেম করতে চাই না, বিয়ে করতে চাই। বিয়ের পর প্রেম করব। একজনের কাছে ঠকেছো বলে অন্যজনকে শাস্তি দেবে কেন? আমি তোমাকে চাই, চাই মানে চাই। তুমি আমার না হলে আমি নিজেকে শেষ করে দেব। প্রচন্ড বিরক্তিতে চোখ মুখ কুঁচকে তাকালাম তার দিকে। পাগল হইছেন? হ্যাঁ, পাগল হইছি। তারপর সে মুখ মলিন করে বলল, দয়া করে মেনে নাও। আজ কতদিন ধরে তোমাকে চেয়ে যাচ্ছি, কিন্তু পাচ্ছি না। আমার কষ্ট হয় খুব। একবার আমার হয়ে দেখো, কত ভালো রাখি তোমায়। দুঃখ তোমাকে ছুতেও পারবে না। প্লিজ সুমাইয়া, মেনে নাও। আমি কোনো কথা না বলে চলে আসি। চলে আসলে কি হলো? তার কথাগুলো কানে বাজছিল খুব। যতই বলি পুরুষের প্রতি আগ্রহ উঠে গেছে, তবু আমার অবচেতন মন চায় কেউ আমাকে ভালোবাসুক, যত্ন করুক, আগলে রাখুক, নতুন করে হাসি খুশি থাকতে শিখাক। ভালো থাকতে কে না চায়? আমিও চাই, শুধু বিশ্বাস করতে কষ্ট হয়। তার প্রতি আস্তে আস্তে ফিলিংস আসতে শুরু করে, তবু তাড়াতাড়ি পাত্তা দেই না। সেও পিছু হাঁটে না। সেম এনার্জি নিয়ে আমাকে চাইতে থাকে। আপা অনেক বুঝালো আমায়। মাকে ফোন দিয়ে বলল আমাকে বুঝাতে। সবাই বুঝালেন যাতে রাজি হই। এভাবে চলতে চলতে এক সময় আমিও সায় দেই। ভাবলাম নতুন করে আরেকবার সুন্দরভাবে বাঁচার চেষ্টা করি, দেখি হয়তো সুখ আসবে। সবাই তো ঠকায় না। তার পরিবারের খোঁজ নিলেন দুলাভাই। বলল মা বাবা নেই, শুধু একটা বোন আছে বিবাহিত। তার সাথে সেও কথা বলিয়ে দিল। তার দেশের বাড়ি সিলেটে, আর আমার দেশের বাড়ি বরিশাল, অনেক দূর। ছেলেকে দেখে সবার ভালো লেগেছে। আপা দুলাভাইয়ের ভেতরে সে ততদিন অনেক জায়গা করে নিয়েছে। তাই তাকে বিশ্বাস করে বোনের সাথে ফোনে কথা বলে সব ঠিক করা হলো। বাড়িতে আর যায়নি কেউ। বিয়ে হলো প্যারিসেই। ছোট্ট আয়োজনে বিয়ে সম্পন্ন হলো। বিয়ের পরবর্তী সময় এত সুন্দরভাবে কাটতে লাগলো যা বলার বাহিরে। সে এত মুগ্ধ হয়ে আমাকে দেখে আমারই লজ্জা লাগে। এত ভালোবাসে, এত কেয়ার করে, যা দেখে আমি অবাক হই। ভেতরে খুশিতে ভরে ওঠে। হাসি আর ভাবি মানুষটাকে ফিরিয়ে দিলে কত কিছু মিস করতাম। এত যত্ন ভালোবাসা আর কোথায় পেতাম? সে আমাকে নিয়ে রোজ ছুটির দিনে অনেক জায়গায় ঘুরে বেড়ায়। খুব ভালো গান গায় সে। আমার কোলে মাথা রেখে গান শোনায়। রাতে গান গেয়ে গিয়ে চুল বিলি কেটে ঘুম পাড়ায়। সব সময় মনে হতো দুঃখের পরে বোধহয় সুখ হয়। আমার কপালে এত সুখ, হাজার শুকরিয়া আল্লাহর দরবারে। দিন ভালো কাটে আমার, সময় ভালো যায়। রাজরানীর মতো আছি আমি। নিশানকে একবার দেখতে ইচ্ছে হয়, বলতে ইচ্ছে করে, দেখো ছুঁড়ে ফেলে দিয়েছিলেন আমায়। সে আমাকে কেউ যত্ন করে ভালোবাসছে, ইম্পর্টেন্স দিচ্ছে। তুমি বেইমানি না করলে এত ভালোবাসা আমি কোথায় পেতাম?
বছর খানেকের পর সে দেশে ফিরতে চায়। আমি আসবো কিনা জিজ্ঞেস করলে আমি জানাই, তুমি যাও, আমি আরো কয়েকদিন পরে আসবো। সে দেশে আসে, আমার ফাঁকা ফাঁকা লাগতে শুরু করে তাকে ছাড়া। কষ্ট হয়, তার সাথে না এসে ভুল করলাম এমনটাই মনে হতে লাগে। খারাপ লাগতো তখন খুব বেশি, যখন দেখলাম সে দেশে গিয়ে আমার সাথে কথা বলা কমিয়ে দিল। বলে দিনে একবার দুবার, তাও অল্প স্বল্প। মন ছটফট করতে লাগে আমার, আজে বাজে কত কিছু মনে আসতে লাগে। তবু সে যখন কথা বলে তখন সব উদাও হয়ে যায়, কারণ খুব সুন্দর করে কথা বলে, যত্ন করে বলে। তার কথা শুনলে আমি ফিল করি সে আমাকে কতটা ভালোবাসে। সময় কম দিচ্ছ কেন জিজ্ঞেস করলে বলে, জমি নিয়ে মামলা চলছে, আরো কত কিছু, এজন্য সময় হচ্ছে না। দিন দিন সময় আরো কমতে থাকে। আমি ছটফট করতে থাকি, মন খারাপ, একলা বিকেলে তাকে মনে পড়ে, কিন্তু চাইলেই পাই না। এসব পীড়া দিচ্ছিল খুব। আর সহ্য করতে না পেরে আপাকে বলি, আমাকে দেশে যাওয়ার ব্যবস্থা করে দাও, আমি আর থাকবো না। নিশ্চয়ই রোশনের কিছু হয়েছে, নয়তো এমন করতো না আমার সাথে। সবকিছু ঠিক করে 1 মাসের ব্যবধানে বাড়ি আসি। রোশনকে জানাই যে আসছি। বাড়ি এসে প্রাণ ভরে নিঃশ্বাস নেই। মুগ্ধ হয়ে দেখি পুরো বাড়ি। ছেলের কবরের পাশে গিয়ে চুপচাপ খানিক দাঁড়িয়ে থাকি। তার কবরে আমের আটি ফেলে রেখেছিলাম, সে গাছটা অনেক বড় হয়েছে। বাতাসে গাছের ছোট ছোট পাতা আর ঘাসের পাতা নড়ছে, দেখতে খুব ভালো লাগছে। মুগ্ধ হয়ে দেখছি, পাতা নড়া দেখলে আমার মন পাড়ি দিয়ে দিচ্ছে ওই জগতে। যত দাঁড়িয়ে থাকবো তত মন মেজাজ খারাপ হবে, তাই আর না দাঁড়িয়ে বাড়ি যাই। মা ভাবির সাথে এতদিনের জমা গল্প করি। ওই দিন রাতে জানাই রোশনকে যে আমি দেশে আসছি, তুমি এসে নিয়ে যাও আমাকে, নয়তো পুরো ঠিকানা দাও, ভাইয়াকে নিয়ে আসবো। সে বলল বাড়িতে মামলা চলছে, এটা শেষ হোক, তুমি এসো না, আমি আসবো। মানলাম তার কথা। সে আসলো 2 দিন পরে, থাকলো 1 সপ্তাহ। অনেক ঘুরলাম তাকে নিয়ে। বললাম বাড়ি কবে নিবা, বাড়ি যেতে চাই, নয়তো পরে ছুটি ফুরিয়ে যাবে। বলল শীঘ্রই নেব, এটা সমাধান হোক জানিয়ে দেব। আমাকে যেতে হবে লক্ষ্মীটি, বুঝতে পারছো কত ঝামেলা বাড়িতে। সব ঠিক করে তোমাকে এসে নিয়ে যাব, ঘুরবো কয়েকদিন। তার কথায় আচ্ছা বললাম, তবু জানি না কেন ভেতর একটা খটকা লেগেই থাকলো। তার দেশে আসার পর থেকে আমার এমন লাগছে, মনে হচ্ছে কিছু একটা বদলে গেছে। তার জেলা উপজেলা সব জানি, কখনো যাওয়া হয়নি ওইখানে, তাই ক্লিয়ারলি অত চিনি না। সাহস করে বললাম ওখানে যাব, তাকে না জানিয়ে যাব। ছোট ভাইকে নিয়ে সিলেটের নাইট গাড়িতে উঠলাম। ভাবলাম সিলেটে নেমে তার কাছে কল দিয়ে সারপ্রাইজ দিব, আর কোন গ্রামে বাড়ি সেটাও জানবো। সারা রাত জার্নির পরে ভোরে সিলেটের কদমতলিতে নামিয়ে দিল আমাদের। দেশে এই প্রথম এত লং জার্নি করলাম, শরীর বড্ড ক্লান্ত লাগছিল। ভাইকে নিয়ে একটা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। স্বামীর কাছে যাচ্ছি, শ্বশুর বাড়ি এই প্রথম যাচ্ছি। একটু পরিপাটি না হয়ে গেলে খারাপ দেখায়। সকাল সকাল মানুষের আনাগোনা একটু কম। হোটেলের নিরিবিলির একপাশে গিয়ে মুখে একটু ফেস পাউডার, চোখে কাজল আর হালকা লিপস্টিক দিয়ে দিলাম। চুল ঠিক করলাম। রোশনের কাছে কল করলাম কয়েকবার, রিসিভ হলো না। ভাবলাম ফোন সাইলেন্ট করে হয়তো ঘুমাচ্ছে। সিলেট থেকে কালীগঞ্জ বাজারে নেমে তাদের বাড়ি যেতে হয়, এতটুকু জানি। শুধু গ্রামের নামটা জানি না, সম্ভবত ওই বাজারের পাশেই হবে। কাউকে জিজ্ঞেস করার আগেই দেখি বাস স্ট্যান্ড থেকে কালীগঞ্জ বলে ডাকছে। উঠে বসলাম ভাই আর আমি। গাড়ি এখনো খালি, দূর দূরান্তের লোকজন যারা বাইরে থেকে এসেছে তারাই 1-2 করে উঠছে। আমি আর ভাই একটা সিটে বসা ছিলাম। তখন হেল্পার ভাইকে তুলে দিয়ে অন্য সিটে বসিয়ে একটা সিঙ্গেল মেয়েকে আমার পাশে বসালো। আমি জানালার বাইরে তাকিয়ে আছি, দেখছি নতুন শহরটাকে। পাশে বসা মেয়েটা অনেকক্ষণ আমার দিকে সিলেটি ভাষায় কি একটা বলল, আমি বুঝতে পারিনি। ফিরে শুদ্ধ ভাষায় বললাম, আপনি কি বললেন আমি বুঝিনি। সে তখন হেসে বলল, ও আপনি তাহলে নন সিলেটি। আমি আরো সিলেটি মেয়ে ভেবে এই ভাষায় কথা বললাম। আমি মুচকি হেসে ফের বাহিরে চোখ দিলাম। রোশনের কাছে যাচ্ছি, আমার ভেতরে খুশি লাগছে, আবার কেমন যেন অদ্ভুত ফিল হচ্ছে, মিশ্র এক অনুভূতি। নিজেই বুঝতে পারছি না এর অর্থ। ফোন চেক করছি বারবার, রোশন কল দিল কিনা। মেয়েটা আবার প্রশ্ন করলো, আপু আপনি কোন ব্র্যান্ডের কাজল ইউজ করেন? আচমকা এমন প্রশ্নে চমকে উঠি খানিক, হাসি পায়। অদ্ভুত মেয়ে, প্রথম দেখায় কেউ এসব প্রশ্ন করে। হেসে তাকায় তার দিকে। সে বলল, আসলে চোখ দুটো এত সুন্দর লাগছে তো, কাজলটাও নিখুঁত, কালো চকচক করছে। আমি কাজল পছন্দ করি, খুব দেই, তাই জিজ্ঞেস করা। নাম বললে আমি এই কাজলটা কিনবো। আমার কাজলটা কোলসান ব্র্যান্ডের। বাসা কোথায় আপনার, আর যাবেন বা কোথায়? বুঝলাম মেয়েটার সঙ্গে কথা না বলে এরকম প্রশ্ন করতেই থাকবে, তার চেয়ে বরং কথা বলে সময় যাক। বললাম বরিশাল থেকে আসছি। কেন, কোথায় যাবেন? কোনো প্রশ্ন বাদ রাখিনি সে। আমিও কেমন ফ্রি হয়ে গেলাম। তাকে সব বললাম। সে শুনে তো চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আমার দিকে। বলে, আল্লাহ গো, এত সাহস আপনার, এত দূর থেকে খুঁজে খুঁজে চলে আসছেন। কালীগঞ্জ বাজার আমাদেরও বাজার, আমার বাড়ি ওইখানে। কোন গ্রাম বলুন, আমি চিনতে পারি। জানালাম কোন গ্রাম আমি এখনো শিওর না, তার থেকে শুনে বলবো। ওকে আবার কল দিয়ে দেখেন ভাইয়ার কাছে। মেয়েটার কথা মতো আবারও কল দিলাম। সকাল বাজে 8টা। 3বার রিং হলে রোশন ফোন তুললো। ঘুম জড়ানো কণ্ঠে বলল, হ্যাঁ বেবি বলো, কেমন আছো, কি করছো? হেসে বললাম, সারপ্রাইজ আছে আজ।
কি সারপ্রাইজ? আগে বলো তোমাদের গ্রামের নাম কি? হঠাৎ আমাদের গ্রামের নাম কেন? আরে বলো না, বলছি তো সারপ্রাইজ। না না বললে আমি বলবো না, আগে বলো কি সারপ্রাইজ। দেখলাম এরকম করলে বলবে না, সরাসরি বলেই দিলাম। বললাম আমি তোমার বাড়ি আসছি, সিলেট নেমে এখন কালীগঞ্জের গাড়িতে বসে আছি। গ্রামের নাম বলো, ওখানে গিয়ে চলে যাব। না না আমি যাব না, প্রথমবার যাচ্ছি, নিজ থেকে গেলে কেমন দেখায়। বাজারে বসে থাকবো, তুমি এসে নিয়ে যেও। কি বলে উঠলো সে, কণ্ঠে যেন বজ্রপাত। তুমি আগে বলবা না তুমি আসছো, না জানিয়ে কেউ এত দূর আসে? আমি নিঃশব্দ হয়ে গেলাম। ভেবেছিলাম আমার আসার খবর শুনে সে খুশি হবে, এখন দেখি উল্টো রাগ। সে বলল তুমি বাজারে এসে দাঁড়িয়ে থেকো, আমি এসে নিয়ে যাব। ওকে বলে ফোনটা কেটে দিলাম। যতক্ষণ কথা বললাম মেয়েটা ততক্ষণ আমার দিকে তাকিয়েছিল, মনে হচ্ছিল কি বলছি সেটা খেয়াল করছিল। জিজ্ঞেস করলো ভাইয়া কি বললো? সে বলছে বাজারে গিয়ে দাঁড়াতে, সে এসে নিয়ে যাবে। আচ্ছা, যেহেতু উনি আমার এলাকার মানুষ, হয়তো আমি চিনতে পারি। ওনার নাম রোশান। রোশান ওর নাম। মেয়েটা ঠোঁট উল্টে বলল চিনলাম না, অন্য কোনো নাম আছে? না, এটাই তার নাম। ওনাকে একটু দেখতে পারি? কোনো ছবি? নিশ্চয়ই। আমি রোশানের আর আমার একসাথে তোলা ছবি দেখালাম। ছবির দিকে তাকিয়ে মেয়েটা হঠাৎ অবাক চোখে আমার দিকে তাকালো। আমি চোখে চোখ রেখে জানতে চাইলাম কি হলো। সে হঠাৎ বিষম খেলো, মুখটা কেমন যেন হয়ে গেল। জিজ্ঞেস করলাম কি হলো আপু? হেসে বলল কিছু না, অনেক সুন্দর পিক তো, অবাক হয়ে গেছি দেখে। আরো থাকলে আরো দেখান। আমি তাকে অনেক ছবি দেখালাম। চঞ্চল মেয়েটা কেমন যেন চুপচাপ হয়ে গেল। হাসছে, কিন্তু মনে হচ্ছিল সেটা জোর করেই। 3 ঘন্টার ব্যবধানে গাড়ি কালীগঞ্জ বাজারে এসে থামলো। গল্প করতে করতে কখন যে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। আসলে যাত্রাপথে সঙ্গী ভালো হলে সময় যেন উড়ে যায়, যাত্রাও হয়ে ওঠে আনন্দময়। মেয়েটা বলল আমি এখন নামি, এই নেন আমার নাম্বার। এত দূর থেকে এসেছেন, অচেনা জায়গা, দরকার হলে কল করবেন, আর সমস্যা না হলেও একবার আমার বাড়িতে ঘুরে যাবেন, কেমন? আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। একসাথে গাড়ি থেকে নামলাম। মেয়েটা চলে গেল। শেষ মুহূর্তের আচরণটা এক অদ্ভুত ঠেকলো। হেসে উড়িয়ে দিলাম। ভাবলাম মেয়েটা শুরু থেকে অদ্ভুত। রোশনকে কল করলাম, কয়েকবার রিং হওয়ার পর দেখালো ফোন সুইচ অফ। হঠাৎ অদ্ভুত লাগতে শুরু করলো সবকিছু। আবার মনে পড়লো যে আমাকে এত ভালোবাসে সে আমাকে এড়িয়ে যাবে না। অন্ধ বিশ্বাস আমার তার প্রতি। একটা দোকানে বসলাম। ভাইয়ের মুখ গুমরা। বলল কেমন মানুষ দুলাভাই, আমরা প্রথম আসছি, আমাদের নিতে আসবে না? ফোনও তুলছে না। অনেকক্ষণ বসে থাকলাম। আমার বুক ধুকপুক করতে লাগলো। মনে হচ্ছিল তাহলে কি আমি আবার ভুল মানুষকে ভালোবেসেছি? কেন সে এমন করবে? দোকানদার ভাই আমাদের আপ্যায়ন করলেন, শুনলেন আমরা এত দূর থেকে এসেছি, কফি দিলেন, গল্প করলেন। রোশানের নাম বললাম, কিন্তু কেউ চিনতে পারলো না, হয়তো তার ডাক নাম ভিন্ন। ঘন্টা খানেক পর রোশান কল করলো, বলল আমি আসছি বাজারে। অবশেষে এলো, আমাদের নিয়ে গেল একটা সুন্দর একলা বাড়িতে। চারপাশে সারি সারি ফুলের গাছ, নতুন করে বানানো বাড়ি। একটু দূরে অন্য বাড়িগুলো। বাড়ির উঠোনে গিয়ে দাঁড়াতে একজন মহিলা, ঠিক মহিলা না, মেয়ে বলাই চলে, ছবিতে দেখেছিলাম, চিনলাম, সে আমার বড় ননদ। উনি হেসে বের হলেন। আমি সালাম করলাম, ঘরে ঢুকলাম। কিন্তু বারবার মনে হতে লাগলো রোশান তার নিজের বাড়িতে না নিয়ে আমাদের এখানে আনলো কেন? ননদ নাস্তা বানাতে ব্যস্ত হয়ে গেল। ভাই বিছানায় গিয়ে গায়ে লিয়ে দিল। আমি আগে গোসল করলাম, তারপর উঠোনে ডেকে নিয়ে রোশনকে বললাম তোমার বাড়িতে না নিয়ে আমাদের এখানে নিয়ে আসছো কেন? আরে বাড়িতে মামলা টামলা চলছে, ঝামেলার মধ্যে ওখানে গিয়ে লাভ নেই, এখানে থাকো, এখান থেকে আমরা ঘুরবো, সবকিছু দেখাবো। আমার যা সন্দেহ হয়েছিল তা একদম পাকাপোক্ত হয়ে গেল। আমি শিওর রোশন কিছু লুকাচ্ছে, হয়তো বাড়িতে বউ আছে আর আমাকে লুকাচ্ছে। মাথা জিনজিন করে উঠলো। আমি আর ভাবতে পারছি না। আমি জেদ ধরলাম, আমাকে তোমার বাড়িতে নেওয়াই লাগবে, আমি যাব, তুমি নিশ্চয়ই কিছু লুকাচ্ছ। অল্প অল্প করে কথার লড়াই শুরু হলো। এক পর্যায়ে তর্কাতর্কি। ভাই ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। তার বোন এসে আমাদের দুজনকে শান্ত হতে বলল। আমি মাথায় 2 হাত দিয়ে চেপে বললাম, আপা কিছু লুকানো থাকলে দয়া করে বলুন আমাকে, আমি বুঝতে পারছি না, কিছু একটা আছে, কিন্তু কি সেটা জানতে চাই। রোশনের কি আরেকটা বউ আছে বাড়িতে? বলুন প্লিজ। আমার দম বন্ধ লাগছে, সত্যটা না বললে আমার অশান্তি আরো বাড়বে। তিনি বললেন শান্ত হও সুমাইয়া, ঘরে চলো। না, ঘরে যাব না, যদি কেউ না বলে। আমি বাজারে গিয়ে রোশনের ছবি দেখিয়ে সব জানবো, তখন আপনাদের মান সম্মান কোথায় থাকবে? না, এমনটা করো না, তুমি ঘরে এসো, আমি সব বলছি। রোশন বলল, আপা কি করছো এসব? আপা বাধা দিলেন রোশনকে, অনেক হয়েছে, এভাবে লুকোচুরি হয় না, সত্য চাপা থাকে না, সামনে আসে। এখন বলে দেওয়াই ভালো, নয়তো সামনে আরো সমস্যা হবে। আপা আমার হাত ধরে ঘরের ভেতরে নিয়ে গেলেন। রোশন রাস্তার পাশে করুণ মুখে দাঁড়িয়ে রইল। এক পলক তাকিয়ে ঘরের দিকে চলল। ওর এরকম মুখ দেখে আমার মোটেও ভালো লাগে না, মায়া লাগে ভীষণ। আপা আমার হাত ধরে বলতে লাগলেন, রোশন তোমাকে খুব ভালোবাসে, আমাদের সবার ঊর্ধ্বে গিয়ে সে তোমাকে ভালোবাসে। কিন্তু মানুষের জীবন খুব অদ্ভুত, কখন কাকে ভালো লাগে আর ভালোবেসে ফেলে মানুষ তা নিজেই টের পায় না। রোশনের জীবনে একটা সত্যি লুকানো আছে, এখন তুমি সেই জিনিসটাই ধরে রাখবে, নাকি তোমার প্রতি তার অসীম ভালোবাসা দেখে ওটাকে মেনে নিবে, সেটা তোমার ব্যাপার। আমার হৃদয়পিণ্ড কাঁপতে লাগলো। যা শুনতে চাচ্ছি তার নিশ্চয়ই ভালো কিছু হবে না, তবুও দাঁতে দাঁত চেপে বললাম, আগে বলুন শুনি।
উনি ধীর কণ্ঠে বললেন, রোশনকে 4 বছর আগে বাড়ি থেকে বিয়ে দেওয়া হয় পরিবারের পছন্দে। তার অতটা আগ্রহ ছিল না, একটা ছেলে আছে তার 2 বছরের, তারা বাড়িতে থাকে। সে বউ জানে না তোমার কথা, মূলত এই কারণে সে তোমাকে বাড়িতে নিতে চাচ্ছে না। সে ওকে ভয় পাচ্ছে না, সে ভয় পাচ্ছে তোমাকে হারানোর। তুমি জানার পর যদি তাকে ছেড়ে দাও, তুমি ভাবতেও পারবে না তোমাকে কতটা ভালোবাসে। একটু বিবেচনা করে দেখো এখন বিষয়টা। আমি কতক্ষণ স্থির হয়ে বসে থাকলাম জানি না, চেষ্টা করে কোনো কথা বলতে পারলাম না। এই মুহূর্তে আমার কেমন অনুভূতি, আমার ভেতরের অবস্থা, সেটা আমার মতো ভুক্তভোগীরাই জানবে, ভাষায় কখনো প্রকাশ করতে পারবো না। আপা হাতে চাপ দিয়ে বললেন, তুমি চুপ কেন, কিছু তো বলো। থেমে থেমে বললাম, আপনি জেনে শুনে দুটো মেয়ের ক্ষতি করলেন কেন? আপনি তো জানতেন সে আমাকে বিয়ে করেছে, আমার বাড়ির লোক আপনাদের সঙ্গে কথা বলেছে, তাও আপনি কিভাবে দুটো মেয়েকে ঠকাতে পারলেন? রোশনকে আমি বাধা দিয়েছিলাম, সে বলেছে আপা এই মেয়েকে আমার চাই, না পেলে মরে যাব। তুমি সব ঠিক করে দাও, বাধ্য হয়ে করতে হলো। যা হওয়ার হয়েছে, তুমি মেনে নাও সুমাইয়া। তুমি আর রোশন তো বাহিরেই থাকবা, এই তো কদিনের ছুটি শেষ। আপাকে বৃষ্টি লাগতে শুরু করলো আমার কাছে। স্বার্থপর মনে হলো, নিজের ভাইয়ের জন্য অন্য মেয়ের জীবন এমন করে খেললো। আমি উঠে দাঁড়ালাম, ভাই উঠেছে কিনা দেখতে গেলাম, দেখি সে উঠে বসেছে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমার চোখ টলমল করছে, ফোঁটা ফোঁটা করে পানি পড়তে লাগলো। এখানে আর থাকবো না, এখনই চলে যাব, কেঁদে কেঁদে বললাম ভাইকে। সে চুপচাপ উঠে শার্ট গায়ে দিল। এই সময় রোশন ঘরে ঢুকে আমার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিল, বলল কোথাও যেতে পারবে না এখন। আমি কিছু বলার আগেই ভাই পর পর কয়েকটা থাপ্পড় মারলো রোশনকে। আচমকা চমকে উঠলো সবাই। রোশনের বোন চটে গেল, কিন্তু রোশন কিছু না বলে উল্টো ভাইয়ের হাত ধরে বলল, তোমরা যেও না, এই সময় গাড়ি পাওয়া যাবে না, প্লিজ মাথা ঠান্ডা করো। কোনো কথা না শুনে আমরা বেরিয়ে পড়লাম। রোশন পেছনে পেছনে আসতে লাগলো, একবার আমাকে একবার ভাইকে বুঝাতে লাগলো। শক্ত করে আমার হাত ধরে বলল, আমার কথাটা শোনো আগে, নয়তো ছাড়বো না। হাত ছাড়ো বললাম আমি। দেখো সুমাইয়া, পরিবারের পছন্দে আমি বিয়ে করি, বউ মানি, সংসার করি। আমার শখ ছিল প্রেম করে বিয়ে করার, কিন্তু প্রেমটা হয়নি। আমার ভালো লাগতো না কাউকে, আর যাকে ভালো লাগতো তাকে বলার সাহস পেতাম না। আচমকা একদিন তোমাকে দেখে আমি প্রেমে পড়ি, ভালোবাসি, এতটা ভালোবাসি যে ছলচাতুরি করে তোমাকে সত্যি লুকিয়ে বিয়ে করি। তারপর তোমাকে হারানোর ভয়ে সব লুকিয়ে রাখি। আমি জানি আমার সব অপরাধ, তবুও ভালোবাসা আর তোমার প্রতি যে টান, তা একটু দেখো, আমাকে শাস্তি দিও না প্লিজ। আমি মরে যাব, একটা বাচ্চা আছে, তাকেও ছাড়তে পারবো না, তোমাকে ছাড়ার কথা তো ভাবতেও পারবো না। এই আর কয়দিন প্যারিস চলে যাব, থাকবো তুমি আর আমি। রোশনের কথা অসহ্য লাগতে লাগলো, 2 বউকে একসাথে রাখতে চাচ্ছে। আমি দম বন্ধ হয়ে মরে যাব, তবু তার বউ আছে জেনে তার সঙ্গে থাকবো না। অন্য একজন মেয়ে উড়ে এসে বসে আমার আগের সংসার নষ্ট করছে, এটা আমি মানতে পারি না। আর আমি জেনে শুনে আরেকজনের সংসার নষ্ট করব, ওই মেয়েদের কাতারে আমার নাম লেখাতে চাই না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর ইনশাল্লাহ খুব দ্রুত বাকি অংশ শেয়ার করবো। আজকের মতো আল্লাহ হাফেজ।